আজকের এই ভিডিওটিতে একাদশ শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায় রাজনীতির বিবর্তন এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো সাম্রাজ্য বলতে কী বোঝায়? মৌর্য ও ম্যাসিডোনীয় সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো। এই প্রশ্নটি কিভাবে লিখলে পরীক্ষায় সম্পূর্ণ নাম্বার বা 8-এ 8 পাবে তাই ভিডিওটিতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই তোমরা ভিডিওটি 1 সেকেন্ড পরিমাণ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এক্ষুনি সাবস্ক্রাইব করুন স্বপ্ন সন্ধানী ইউটিউব চ্যানেলটি এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে সদা সর্বদা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। দেখো, প্রশ্নটি দুটি খণ্ডে বিভক্ত। প্রথম অংশে রয়েছে সাম্রাজ্য বলতে কী বোঝো। এখানে আমরা সাম্রাজ্যকে সংজ্ঞায়িত করব বিভিন্ন দিক থেকে এবং পাশাপাশি মৌর্য ও ম্যাসিডোনীয় সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা। অর্থাৎ এই জায়গায় আমরা দেখব উভয় সাম্রাজ্যের মধ্যে মিল কোথায় রয়েছে, অমিল কোথায় রয়েছে, অর্থাৎ সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিয়ে আমরা আলোচনা করব। দেখো, প্রশ্নের প্রথমেই আমরা ভূমিকা বলে পয়েন্ট করে লিখেছি সাম্রাজ্য শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ইম্পায়ার। ইংরেজি এম্পায়ার শব্দটি লাতিন শব্দ ইম্পেরিয়াম থেকে এসেছে, যার অর্থ কর্তৃত্ব বা শক্তি। তাহলে এখানে আমরা কিন্তু দুটো ছোট প্রশ্ন পেলাম যে সাম্রাজ্য এই শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ইম্পায়ার এবং এই ইংরেজি এম্পায়ার শব্দটি লাতিন শব্দ থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ কিন্তু কর্তৃত্ব বা শক্তি, এবং এই লাতিন শব্দটা হলো ইম্পেরিয়াম। সাম্রাজ্যের প্রতিষ্ঠা ও প্রসার ঘটে রাজতন্ত্রকে কেন্দ্র করে, অর্থাৎ সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা পায় এবং সেটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, অর্থাৎ প্রসার বা বিস্তৃতি লাভ করে রাজতন্ত্রকে কেন্দ্র করে। এরপর দেখো, আমরা পয়েন্ট করে কিন্তু সাম্রাজ্যের সংজ্ঞাগুলো দিয়েছি। সাম্রাজ্যের সংজ্ঞা বলে পয়েন্ট করেছি এবং পাশে লিখেছি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ঐতিহাসিকগণ সাম্রাজ্যের সংজ্ঞা দিয়েছেন বা সাম্রাজ্যকে সংজ্ঞায়িত করেছেন। প্রচলিত সংজ্ঞা, অর্থাৎ সমাজের সাম্রাজ্যের যে সমস্ত প্রচলিত সংজ্ঞাগুলো রয়েছে আমরা লোকমুখে শুনতে পাই, তার মধ্যে 3টি এখানে তোমাদের সামনে তুলে ধরেছি। প্রথমত, যখন কোনো ভূখণ্ডের শাসক সম্রাট উপাধি ধারণ করেন তখন তার অধীনস্থ রাষ্ট্রকে সাম্রাজ্য বলা হয়। প্রথমত আমরা দেখতে পেলাম যে কোনো ভূখণ্ড তার যখন শাসক সম্রাট উপাধি ধারণ করেন, মানে শাসক যিনি পরিচালনা করছেন টোটাল সাম্রাজ্যকে, তিনি যখন সম্রাট উপাধি নেন বা ধারণ করেন তখন তার অধীনস্থ উনি যতটা এলাকাকে নিয়ে উনি শাসন কার্য পরিচালনা করছেন, অর্থাৎ তখন তার সমস্ত অধীনস্থ রাষ্ট্রটাকে তখন সাম্রাজ্য বলা হয়। দ্বিতীয়ত, সাম্রাজ্য হলো কোনো শাসকের নেতৃত্বাধীন সেই ভৌগোলিক অঞ্চল যেখানে শাসক সাম্রাজ্যবাদী নীতি অনুসরণ করে রাষ্ট্রের সীমানার প্রসার ঘটায়। অর্থাৎ সম্রাট বা শাসক কী করেন না, যেখানে শাসক সাম্রাজ্যবাদী নীতি অনুসরণ করে, সাম্রাজ্যবাদী নীতির প্রয়োগ করে কিন্তু উনি ওনার রাষ্ট্রের সীমানাকে প্রসার ঘটায় বা ক্রমশ উনি বাড়াতে থাকেন বা বাড়িয়ে নিয়ে যান। 3 নম্বর যে প্রচলিত সংজ্ঞাটি রয়েছে, কোনো শক্তিশালী রাজতন্ত্র বা অভিজাততন্ত্রের অধীনস্থ সুবিশাল রাষ্ট্রকে সাম্রাজ্য বলে। তাহলে 3 নম্বর আমরা যে প্রচলিত সংজ্ঞাটা পেলাম যে কোনো শক্তিশালী রাজতন্ত্র বা অভিজাততন্ত্রের অধীনস্থ যে সুবিশাল রাষ্ট্র থাকে এই রাষ্ট্রটাকে কিন্তু সাম্রাজ্য বলা হয়। এরপর আমরা রাজনৈতিক দিক থেকে সাম্রাজ্যের সংজ্ঞা দেখে নেব। দেখো, রাজনৈতিকগতভাবে যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী সাম্রাজ্য বলতে ভৌগোলিকভাবে বিস্তৃত বিভিন্ন রাজ্য ও জাতির সুসংবদ্ধ একককে বোঝায়, যেখানে শাসন কার্য পরিচালনা করে সম্রাট, সম্রাজ্ঞী অথবা ক্ষুদ্র একটি শাসক শ্রেণীর গোষ্ঠী। এটা হলো রাজনৈতিক দিক থেকে সাম্রাজ্যের সংজ্ঞা। এরপর অক্সফোর্ড ডিকশনারি থেকে আমরা সাম্রাজ্যের একটা সংজ্ঞা পেয়েছি, সেই সংজ্ঞাটা তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো, শাসক ও শাসিতের ব্যবধানের ওপর গুরুত্ব দিয়ে দ্য অক্সফোর্ড ইংলিশ রেফারেন্স ডিকশনারি সাম্রাজ্যের সংজ্ঞা দিয়েছেন। সাম্রাজ্য হলো রাজনৈতিক ও সামরিক ভিত্তিতে গঠিত ভূখণ্ডে সেই জনসমষ্টি যারা সংস্কৃতিগত ও জাতিগতভাবে শাসক গোষ্ঠী থেকে পৃথক। অর্থাৎ এখানে বলা হলো যে সাম্রাজ্য হলো রাজনৈতিক ও সামরিক ভিত্তিতে গঠিত ভূখণ্ডে সেই জনসমষ্টি যারা সংস্কৃতি ও জাতিগতভাবে শাসক গোষ্ঠী থেকে পৃথক থাকে। অর্থাৎ তারা সংস্কৃতি এবং জাতিগতভাবে কিন্তু শাসকদের কালচার বা ব্যবহার থেকে কিন্তু এরা সম্পূর্ণ আলাদাভাবে জীবনযাপন করে বা পৃথক থাকে। এটা অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী কিন্তু সাম্রাজ্যের সংজ্ঞা। এরপর আমরা উভয় সাম্রাজ্যের যে তুলনামূলক আলোচনা, অর্থাৎ দুটো সাম্রাজ্যের সাদৃশ্য কী ছিল, মিল কোথায় ছিল এবং উভয় সাম্রাজ্যের মধ্যে তফাৎ বা অমিল বা পার্থক্য কোথায় রয়েছে তা নিয়ে আমরা আলোচনা করব। এবং সেই প্রসঙ্গে প্রথমেই আমরা ভূমিকা বলে পয়েন্ট করে লিখেছি প্রাচীন ভারতে মগধকে কেন্দ্র করে মৌর্য সাম্রাজ্য, অর্থাৎ আমরা জানতে পারলাম যে মগধকে কেন্দ্র করে কিন্তু মৌর্য সাম্রাজ্য গড়ে উঠেছিল, এবং প্রাচীন গ্রিসে ম্যাসিডনকে কেন্দ্র করে ম্যাসিডনীয় সাম্রাজ্য গড়ে ওঠে। এই দুটি সাম্রাজ্য ছিল প্রাচীন বিশ্বের অন্যতম বৃহৎ শক্তিশালী সাম্রাজ্য। এই দুটি সাম্রাজ্যের উত্থান ও বিকাশ প্রায় সমসাময়িক হলেও, অর্থাৎ উভয় সাম্রাজ্য কিন্তু একই সময় উত্থান এবং প্রসার বা বিকাশ লাভ করলেও
ঐতিহাসিক ও গবেষকরা দুটি সাম্রাজ্যের একাধিক সাদৃশ্য অর্থাৎ মিল ও বৈসাদৃশ্য অর্থাৎ পার্থক্য বা তফাৎ লক্ষ্য করেছেন। এগুলিই কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে নিচে আলোকপাত করে যাব ধারাবাহিকভাবে। দেখো, তারপর পয়েন্ট করেছি মৌর্য সাম্রাজ্যের সঙ্গে ম্যাসেডোনীয় সাম্রাজ্যের সাদৃশ্য অর্থাৎ কোন কোন দিক থেকে মিল ছিল। প্রথমত আমরা পয়েন্ট করেছি সাম্রাজ্যের চরিত্র। মৌর্য সাম্রাজ্য ছিল বংশানুক্রমিক রাজতান্ত্রিক রাষ্ট্র, অর্থাৎ এই সাম্রাজ্যটা ছিল বংশানুক্রমিকভাবে, মানে ছেলের ছেলে বা ঔরাসজাতভাবে কিন্তু সম্রাটের পর কিন্তু সম্রাট হবে। অর্থাৎ আজকে কোনো একজন বাবা সে সম্রাট, উত্তরাধিকার সূত্রে তার ছেলে আবার সেই সিংহাসনে বসবে। অর্থাৎ মৌর্য সাম্রাজ্য ছিল বংশানুক্রমিক রাজতান্ত্রিক রাষ্ট্র। চন্দ্রগুপ্ত মৌর্যের বংশধরগণ এই সাম্রাজ্যের সিংহাসনে বসতেন বংশানুক্রমিক অধিকারের উপর ভিত্তি করে। তাহলে কারা এই মৌর্য সাম্রাজ্যকে দেখভাল করতে মানে শাসন করতেন? না, চন্দ্রগুপ্ত মৌর্যের বংশধরগণ বা তার পরিবারের বা ঔরসজাত ছেলের ছেলেরা কিন্তু এই সাম্রাজ্যকে কিন্তু বংশানুক্রমিকভাবে শাসন করেছে। অন্যদিকে ম্যাসেডোনীয় সাম্রাজ্য ছিল একটি বংশানুক্রমিক রাজতান্ত্রিক রাষ্ট্র। আমরা মৌর্য সাম্রাজ্য যা দেখলাম, ম্যাসেডোনিয়া কিন্তু একই দেখছি, কারণ এগুলো মিল, অর্থাৎ কোন কোন দিক থেকে মিল রয়েছে। অ্যামিনটাসের বংশধররা বংশানুক্রমিকভাবে ম্যাসেডোনিয়ার সিংহাসনে বসতেন। আমরা মৌর্য সাম্রাজ্যে দেখলাম চন্দ্রগুপ্ত মৌর্যের বংশধরগণ, এবং আমরা ম্যাসেডোনীয় সাম্রাজ্যের ক্ষেত্রে লক্ষ্য করছি যে অ্যামিনটাসের বংশধররা কিন্তু বংশানুক্রমিকভাবে এই ম্যাসেডোনিয়ান সাম্রাজ্যের সিংহাসনে বসতেন বা শাসন কার্য পরিচালনা করতেন। যেমন অ্যামিনটাসের পর তার দ্বিতীয় পুত্র ফিলিপ ও পৌত্র অর্থাৎ ছেলের ছেলে বা নাতি আলেকজান্ডার সিংহাসনে বসেন। এরপর আমরা শাসন কাঠামোর দিক থেকে উভয় সাম্রাজ্যের মধ্যে কি মিল ছিল চলো দেখে নিই। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত ভারতে একটি বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থা গড়ে তোলেন। সাম্রাজ্যের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন সম্রাট। তিনি মন্ত্রিপরিষদ, অধ্যক্ষ, নগরাধ্যক্ষ এবং প্রাদেশিক শাসনকর্তাদের সাহায্য নিয়ে দেশ শাসন করতেন। রাজধানী পাটলিপুত্রের শাসন কার্য পরিচালনার জন্য পৃথক পৌরবোর্ড ছিল। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে সাম্রাজ্যের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কিন্তু সম্রাটই ছিলেন, এবং তিনি মন্ত্রী পরিষদ, অধ্যক্ষ, নগরাধ্যক্ষ এবং প্রাদেশিক শাসনকর্তাদের সাহায্য নিয়ে কিন্তু দেশকে শাসন করতেন। অর্থাৎ বিভিন্ন মন্ত্রী পরিষদদের সাহায্য নিয়ে দেশে কিন্তু উনি পরিচালনা করতেন। এবং রাজধানী পাটলিপুত্রের শাসন কার্য পরিচালনার জন্য পৃথক পৌরবোর্ড ছিল। অর্থাৎ এই মগধের কিন্তু রাজধানী ছিল পাটলিপুত্র, এবং এই পাটলিপুত্রের শাসনকে কিন্তু আলাদাভাবে পরিচালনা করা হতো, তার জন্য কিন্তু আলাদা বা পৃথক পৌরবোর্ড ছিল। অনুরূপভাবে ম্যাসেডোনীয় সাম্রাজ্যের শাসন ব্যবস্থার সর্বোচ্চ শাসক ছিলেন সম্রাট। মৌর্য সাম্রাজ্যের মতোই কিন্তু ম্যাসেডোনীয় সাম্রাজ্য আমরা দেখতে পাচ্ছি যে শাসন ব্যবস্থার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন শাসক বা সম্রাট। তিনি ছিলেন একাধারে সাম্রাজ্যের প্রধান শাসক, বিচারক ও সেনাপতি। শরৎকাল ও বসন্তকালে সমস্ত নাগরিক ও সেনারা জনপ্রিয় সভাতে মিলিত হতো। এই সভায় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সম্রাট একটি পরিষদ তৈরি করত। এই পরিষদ সম্রাটকে শাসন কার্যে পরামর্শ দিত। আমরা কিন্তু শাসন কাঠামোর দিক থেকেও কিন্তু উভয় সাম্রাজ্যের মধ্যে মিল দেখতে পেলাম। এরপর উভয় সাম্রাজ্যের বিশালতা কোন কোন দিক থেকে মিল রয়েছে চলো দেখি। উত্থানের প্রথম পর্যায়ে মৌর্য সাম্রাজ্যের শুধুমাত্র মগধে সীমাবদ্ধ ছিল। অর্থাৎ যখন মৌর্য সাম্রাজ্য প্রথম উত্থান বা সৃষ্টি বা উৎপত্তি হয়, তখন কিন্তু শুধুমাত্র মগধে এর সীমাবদ্ধ ছিল, অর্থাৎ মগধের মধ্যেই কিন্তু আয়তন ছিল। কিন্তু পরবর্তী পর্যায়ে দ্রুত সাম্রাজ্য বিজয় নীতির ফলে, অর্থাৎ শাসক বা সম্রাটরা কিন্তু খুব দ্রুত গতিতে দ্রুততার সঙ্গে সাম্রাজ্য বিস্তার নীতি প্রয়োগ করার ফলে সমগ্র ভারতীয় উপমহাদেশ জুড়ে মৌর্য সাম্রাজ্য গড়ে ওঠে। অর্থাৎ প্রথমত আমরা দেখেছিলাম শুধু মগধের মধ্যে ব্যাপকতা ছিল, পরবর্তী সময়ে কিন্তু সাম্রাজ্য বিস্তার নীতি প্রয়োগ করার ফলে সম্রাটরা তাদের এই মৌর্য সাম্রাজ্যকে সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে দিয়েছিলেন। অন্যদিকে ম্যাসেডোনীয় সাম্রাজ্যটি ইউরোপ, এশিয়া ও আফ্রিকার একটি বিরাট অংশ জুড়ে প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ মৌর্য সাম্রাজ্য শুধুমাত্র ভারতবর্ষে ছিল, এবং অন্যদিকে ম্যাসেডোনীয় সাম্রাজ্য আমরা দেখতে পাচ্ছি ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার একটি বিরাট অংশ জুড়ে কিন্তু প্রতিষ্ঠা লাভ করেছিল। 4 নম্বর, সামরিক শক্তির উপর নির্ভর করে যে উভয়ের মধ্যে যে মিল ছিল, অর্থাৎ মৌর্য সাম্রাজ্য ও ম্যাসেডোনীয় সাম্রাজ্য গড়ে উঠেছিল সামরিক শক্তির উপর নির্ভর করে। সামরিক শক্তি বলতে আমরা বুঝি যে প্রশাসনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে যে সেনাবাহিনী নিয়োগ করা হয়, যারা দেশের বিভিন্ন ঝুটঝামেলার হাত থেকে প্রতিরক্ষা করে থাকে বা বিদেশি শক্তির আক্রমণের হাত থেকে দেশকে রক্ষা করে, অর্থাৎ যাদেরকে আমরা মিলিটারি ফোর্স বলে থাকি। এই সামরিক শক্তির উপর নির্ভর করে কিন্তু মৌর্য সাম্রাজ্য ও ম্যাসেডোনীয় সাম্রাজ্য গড়ে উঠেছিল। এই দুই সাম্রাজ্যের প্রতি জনগণের কোনো সমর্থন ছিল না, অর্থাৎ এই দুটো সাম্রাজ্যের প্রতি কিন্তু সাধারণ জনগণের কোনো সমর্থন ছিল না। শিল্পকলার দিক থেকে যে মিল ছিল, মৌর্য সাম্রাজ্যের স্থাপত্য ও শিল্পকলার চমকপ্রদ উন্নতি ঘটে। সম্রাট অশোকের সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে সৌধ,
স্মৃতিস্তম্ভ ও কারুশিল্প কেন্দ্র নির্মিত হয়। সারনাথ, সাঁচি, রুম্মিনদেহ, নন্দনগড় মৌর্য শিল্পকলার গৌরবময় উদাহরণ। অন্যদিকে ম্যাসিডনেও কিন্তু দ্বিতীয় ফিলিপের সময়ে ও তার পরবর্তীতে তৃতীয় আলেকজান্ডারের সময়ে একাধিক নগরীর পত্তন হয়েছিল, অর্থাৎ নতুন নতুন নগরীর উত্থান ঘটে। বহু অট্টালিকা, বিলাসবহুল ঘরবাড়ি, আলেকজান্দ্রিয়া শহরের শিল্পকলা আজও কিন্তু পৃথিবীর দরবারে সমাদৃত হয়ে আছে বা চিরস্মরণীয় হয়ে আছে। এরপর জ্ঞান বিজ্ঞান চর্চা। মৌর্য সাম্রাজ্যে সাহিত্য, ব্যাকরণ ও চিকিৎসাবিদ্যায় যথেষ্ট বিকাশ ঘটে। চাণক্য, বৌধায়ন ও বশিষ্ঠ প্রমুখ জ্ঞানী ব্যক্তি ছিলেন এই যুগের মানুষ। বারাণসী, উজ্জয়িনী তক্ষশিলার কেন্দ্ররূপে মৌর্য যুগে খ্যাতি লাভ করে। অর্থাৎ বারাণসী এবং উজ্জয়িনী এই দুটি জায়গা তক্ষশিলা শিক্ষার কেন্দ্ররূপে মৌর্য যুগে খ্যাতি লাভ করেছিল। অন্যদিকে ম্যাসিডোনিয়া সাম্রাজ্যে জ্ঞান বিজ্ঞান চর্চার বিশেষ উন্নতি ঘটে। রাজধানী আলেকজান্দ্রিয়া ছিল জ্ঞান চর্চার অন্যতম প্রধান কেন্দ্র। অ্যারিস্টটল, টলেমি এবং ইউক্লিডের মতো বিখ্যাত মানুষরা এ যুগে জন্মগ্রহণ করেছিল। অন্যদিকে আমরা উভয় সাম্রাজ্যের মধ্যে বৈসাদৃশ্য বা তফাতগুলো দেখব। মৌর্য সাম্রাজ্যের সঙ্গে ম্যাসিডোনীয় সাম্রাজ্যের সাদৃশ্য অপেক্ষা বৈসাদৃশ্যের পরিমাণ কিন্তু অনেক বেশি, অর্থাৎ অমিল উভয় সাম্রাজ্যের মধ্যে আমরা দেখব। প্রথমত অবস্থানগত যে বৈসাদৃশ্য বা তফাৎ ছিল, মৌর্য সাম্রাজ্য গড়ে উঠেছিল ভারতীয় উপমহাদেশের দক্ষিণ পূর্ব এশিয়াতে, অন্যদিকে ম্যাসিডোনিয়া সাম্রাজ্য ইউরোপ, এশিয়া ও আফ্রিকা জুড়ে গড়ে উঠেছিল এবং উভয় সাম্রাজ্যের স্থায়িত্ব ছিল। মৌর্য সাম্রাজ্য টিকেছিল 324 খ্রিস্টপূর্বাব্দ থেকে 187 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ মাত্র 138 বছর। অন্যদিকে ম্যাসিডোনিয়া সাম্রাজ্য টিকেছিল 808 খ্রিস্টপূর্বাব্দ থেকে 146 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ 662 বছর। অর্থাৎ আমরা যেখানে মৌর্য সাম্রাজ্যের স্থায়িত্ব দেখলাম মাত্র 138 বছর, সেদিক থেকে কিন্তু ম্যাসিডোনিয়া সাম্রাজ্য অনেক দিন ব্যাপী কিন্তু সাম্রাজ্য শাসনকার্য চালিয়েছিল। 662 বছর আমরা দেখতে পাচ্ছি। তাই মৌর্য সাম্রাজ্যের স্থায়িত্ব ম্যাসিডোনিয়া সাম্রাজ্যের চেয়ে অনেক কম ছিল। এরপর সাংস্কৃতিক যে পার্থক্য রয়েছে, মৌর্য যুগে ভারতে শিল্প ও সংস্কৃতির বিকাশ ঘটে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির উপর ভিত্তি করে। সম্পূর্ণ বিদেশি প্রভাবমুক্ত ছিল এই শিল্প সংস্কৃতি, অর্থাৎ এই শিল্প সংস্কৃতিতে কোনো বিদেশি প্রভাব ছিল না। অন্যদিকে ম্যাসিডোনীয় সংস্কৃতি গড়ে উঠেছিল গ্রিক ও প্রাচ্যের সংস্কৃতির সংমিশ্রণে। অর্থাৎ ম্যাসিডোনীয় সাম্রাজ্য যে সংস্কৃতি গড়ে উঠেছিল সেটা গ্রিক ও প্রাচ্যের সংস্কৃতির সংমিশ্রণে, অর্থাৎ বৈদেশিক প্রভাব কিন্তু এই সভ্যতায় আমরা দেখতে পাচ্ছি। কিন্তু অন্যদিকে মৌর্য সাম্রাজ্যে বৈদেশিক প্রভাব ছিল না। এই মিশ্র সংস্কৃতি হেলেনিস্টিক ও আলেকজান্দ্রীয় সংস্কৃতি নামে পরিচিত। অর্থাৎ এই যে ম্যাসিডোনীয় সভ্যতার মিশ্র সংস্কৃতি ছিল, এই মিশ্র সংস্কৃতি কিন্তু হেলেনিস্টিক বা আলেকজান্দ্রিয়া সংস্কৃতি নামে পরিচিত। ছোট প্রশ্ন আসতে পারে, কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না। এরপর দেখো উভয় সাম্রাজ্যের ধর্মীয় পার্থক্য যেটা রয়েছে। মৌর্য যুগে বিশেষত সম্রাট অশোকের উদ্যোগে বৌদ্ধ ধর্ম ভারতের সীমানা অতিক্রম করে চীন, জাপান, সিংহল, সিরিয়া, মিশর, ম্যাসিডন প্রভৃতি স্থানে কিন্তু ছড়িয়ে পড়েছিল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ভারতের সীমানা অতিক্রম করে কিন্তু এই জায়গায় ব্যাপকতা বা ছড়িয়ে পড়েছিল। অন্যদিকে ম্যাসিডনের অধিবাসীরা একাধিক দেবদেবীর আরাধনা করলেও সম্রাটরা দেশের গণ্ডির বাইরে ধর্ম প্রচারে কোনো বিশেষ উদ্যোগ গ্রহণ করেনি। অর্থাৎ এরা সাম্রাজ্য বিস্তারের কাছেই কিন্তু মনোযোগ দিয়েছিলেন বেশি মাত্রায়। সেদিকে ধর্ম প্রচারের দিকে এদের খুব একটা লক্ষ্য ছিল না। সেই কারণে মৌর্য সাম্রাজ্য দেশের বাইরেও কিন্তু ওদের ধর্ম প্রচার করতে সক্ষম হলেও ম্যাসিডোনীয় সাম্রাজ্যের শাসকরা কিন্তু দেশের বাইরে বা দেশের গণ্ডির বাইরে ধর্ম প্রচার করতে খুব একটা উদ্যোগ গ্রহণ করেননি। শিল্পকলার যে পার্থক্য রয়েছে, বিভিন্ন প্রকার চৈত্য, স্মৃতিসৌধ, শিলাস্তম্ভ, লেখক প্রভৃতির অস্তিত্ব মৌর্য যুগে ছিল। বিশেষ করে স্থাপত্য ভাস্কর্যে মৌর্য রাজারা বিশেষভাবে যত্নশীল ছিলেন। অন্যদিকে ম্যাসিডনবাসীর শিল্পচর্চা ভিন্নতর ছিল, অর্থাৎ আলাদা রকমের ছিল। সম্রাটরা রাজপ্রাসাদ নির্মাণ, রাস্তা নির্মাণ প্রভৃতিতে ব্যস্ত ছিলেন, কিন্তু ম্যাসিডোনীয় শিল্পকলা ছিল মৌর্য যুগের শিল্পকলা অপেক্ষা গুণগত বিচারে নিম্নমানের। মানবিকতা। সাম্রাজ্য পরিচালনায় মৌর্য সম্রাটরা যে উদারতা ও মানবিকতা দেখিয়েছেন তা ম্যাসিডোনীয় সাম্রাজ্যের সম্রাটরা দেখাতে পারেননি। অর্থাৎ সাম্রাজ্য পরিচালনার দিক থেকে মৌর্য শাসকদের বা সম্রাটদের যে উদারতা এবং মানবিকতা এরা প্রকাশ পেয়েছিল, সেটা কিন্তু ম্যাসিডোনীয় সম্রাটের বা সাম্রাজ্যের সম্রাটরা দেখাতে ব্যর্থ হয়েছিল। তাই সিংহসুলভ বিক্রম ম্যাসিডোনীয় সম্রাটদের থাকলেও মৌর্য সম্রাটদের মতো ঋষিসুলভ উদারতা ও মানবিকতা ছিল না। মৌর্য সম্রাটরা মানুষের
মন বা হৃদয় জয় করেছেন, আর ম্যাসিডোনীয় সম্রাটরা কেবল রাজ্য জয় করেছেন। উপসংহারে আমরা খুব সহজভাবে কিন্তু উভয় সাম্রাজ্যকে এক্সপ্লেন করব। সামগ্রিকভাবে বলা যায় বিশ্ব সভ্যতার ইতিহাসে মৌর্য সাম্রাজ্যের মতো ম্যাসিডোনীয় বা ম্যাসিডোন সাম্রাজ্যের অবদান অনেকখানি। দুটি সাম্রাজ্যের অবস্থানগত ও অন্যান্য একাধিক পার্থক্য থাকলেও নাগরিক পরিষেবা প্রদানে অগ্রণী ভূমিকা নিয়েছিল। যদিও ম্যাসিডনে দাসপ্রথার মতো ঘৃণ্য একটি প্রথা বর্তমান ছিল, তবুও সাম্রাজ্য গঠন ও পরিচালনার বিষয়ে ম্যাসিডন ছিল পারদর্শী। এই ছিল মৌর্য ও ম্যাসিডোনীয় সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা। এভাবে তোমরা যদি সমগ্র উত্তরটা পরীক্ষায় সুন্দরভাবে লিখে আসতে পারো তাহলে তোমরা সম্পূর্ণ নাম্বার বা 8-এ 8 পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং এই ধরনের শিক্ষা সংক্রান্ত লেটেস্ট আপডেট সবার আগে পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই।